কলকাতার এক ধনী পরিবারের সন্তান সুরেশ, কিন্তু তার বিলাসবহুল জীবনের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার সত্য। এক রাতের রহস্যময় ঘটনা বদলে দিল তার জীবন। সুরেশের মা বাবা দরজা ধাক্কাচ্ছেন, এরপর দরজা ভেঙে যায়। সামনে পড়ে আছে সংজ্ঞাহীন সুরেশ, চারপাশে ছড়িয়ে রয়েছে সাদা গুঁড়ো। কিন্তু এই গল্প শুধু একজন ছেলের নেশাগ্রস্ত হয়ে পড়ার নয়, এটা একটা ভয়ঙ্কর ড্রাগ চক্রের রহস্য, যা পুলিশের নজর এড়িয়ে চলছিল বছরের পর বছর। এবার কি অফিসার রাজ এই চক্রের মূল হোতাকে ধরতে পারবে? কে সেই অজানা মহিলা যে ছায়ার আড়ালে এই ভয়ানক খেলা চালিয়ে যাচ্ছে? শেষে কি মহিলা ধরা পড়বে? তা জানতে শুনতে থাকুন আজকের গল্প সন্দেহের স্যান্ডউইচ, ড্রাগ চক্রের অন্ধকার রহস্য। এক অভিজাত পরিবারের সুরেশ তার মা রমিলা ও বাবা রমেশের সঙ্গে বাস করত। এক রাতে রাতের খাবার বেড়ে রমিলা ছেলেকে ডাকতে শুরু করল। কিন্তু অনেকবার ডাকাডাকি করার পরও সুরেশ দরজা খুলছে না। তখন রমিলা বলল, সুরেশ, কতবার ডাকছি, দরজা খোল বাবা। তাও দরজা খুলছে না দেখে উদ্বিগ্ন হয়ে তিনি রমেশকে ডেকে আনলেন। দুজনে মিলে ডাকতে লাগল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে রমেশ দরজা ভেঙে ফেলল। দরজা খুলতেই চমকে উঠল দুজনই। সুরেশ মাটিতে পড়ে আছে, তার নাক দিয়ে রক্ত ঝরছে, আর চারপাশে ছড়িয়ে রয়েছে সাদা সাদা পাউডার। তখন রমিলা মাটিতে বসে পড়ে মাথা চাপকাতে চাপকাতে বলল, হায় ভগবান, এটা আমি কি দেখছি? আর ওইদিকে রমেশ ছেলে সুরেশের মাথাটা কোলে নিয়ে বলল, সুরেশ, চোখ খোল, চোখ খোল বাবা, আমাদের কথা শোন। তারপর তারা দ্রুত ডাক্তার ডেকে আনল। ডাক্তার সুরেশকে পরীক্ষা করে জানালো সে মাদক গ্রহণের কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে রমেশ ও রমিলা সুরেশকে রিহ্যাব সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নিল। রমিলা চিন্তিত হয়েই বলল, রমেশ এভাবে চলতে পারে না, আমাদের কিছু একটা করতেই হবে। রমেশও রমিলার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, আমি ভাবছি ওকে আবার রিহ্যাবে পাঠাবো। ডাক্তার মিত্র ভালোভাবে ওর যত্ন নিতে পারবে আর আগের মতন আবার সুস্থ হয়ে উঠবে। অবশেষে রমেশ আর রমিলা সিদ্ধান্ত নিয়ে সুরেশকে রিহ্যাব সেন্টারে পাঠানোর। রিহ্যাবে ডাক্তার মিত্রের অধীনে সুরেশের চিকিৎসা শুরু হয়। ডাক্তার মিত্র ছিলেন পুলিশ অফিসার রাজের পরিচিত। তিনি রাজকে পুরো বিষয়টি জানানোর জন্য থানায় আসে, আর রাজ ওনাকে দেখে বলল, কি ব্যাপার ডাক্তার মিত্র, আপনি এখানে? ডাক্তার মিত্র তখন বলল, হ্যাঁ রাজ, তোমার কাছে এসেছি একটা সাহায্য নেবার জন্য। রাজ তখন উত্তেজিত হয়ে বলল, বলুন বলুন, কিভাবে সাহায্য করতে পারি? ডাক্তার মিত্র তখন সুরেশের সম্পর্কে রাজকে সব বললেন। রাজ শুধু মাথা নাড়ালেন। তারপর ডাক্তার মিত্র আরও বললেন, রাজ, সন্দেহ হচ্ছে সুরেশ কোনো বড় চক্রের অংশ হয়ে পড়ছে না তো, তুমি প্লিজ ওকে বাঁচাও। তারপর রাজ ও তার টিম তদন্তে নামে। এরপর অফিসার রিয়া ও রবি সুরেশের মা বাবার সঙ্গে দেখা করতে যায়। সুরেশের বাড়িতে গিয়ে রিয়া রমিলাকে বলে, ম্যাম, সুরেশের এই নেশা কি এই প্রথম? রমিলা লজ্জিত হয়ে বলল, না, লকডাউনের 1 বছর আগে ওর নেশা শুরু হয়, কিন্তু ডাক্তার মিত্রের সাহায্যে ও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এই 3-4 মাস ধরে দেখছি ও একটু একা একা হয়ে গেছে। আমি সন্দেহ করেছিলাম যে ও আবার নেশা করছে না তো। সাথে সাথে রমেশও বলল, কিন্তু আমরা দুজনে কাজের চাপে এতটাই ডুবে গিয়েছিলাম যে ওর দিকে আর নজর দিতে পারিনি। এটা আমাদের ভুল। রমিলা মাথা নিচু করে বলল, আজ আমাদের ভুলের জন্য ছেলেটা ভুগছে। বলে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। রিয়া ওদের সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে অফিসার রাজ ও শ্রীরাম সুরেশের বন্ধু মলয় ও বিমলের সঙ্গে কথা বলতে কলেজ ক্যাম্পাসে গেল। রাজ দুজনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, সুরেশ কেমন ছেলে? মলয় শান্ত স্বরে বলল, স্যার, ও খুব ভালো ছেলে, পড়াশোনায় আর খেলাধুলায় সবসময় সবার থেকে এগিয়ে থাকে।
বিমল সঙ্গে সঙ্গে বলে উঠল। কিন্তু স্যার কিছুদিন ধরে ও একটু পিছিয়ে পড়েছে। শ্রীরাম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কতদিন ধরে? বিমল উত্তর দিল, 3-4 মাস হবে। রাজ এবার গম্ভীর হয়ে বলল, তোমাদের কি দেখে মনে হলো সুরেশ পিছিয়ে পড়ছে? মলে মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার, আমরা লক্ষ্য করেছি যে গত 3-4 মাস ধরে ও খুব গম্ভীর আর অন্যমনস্ক হয়ে গেছে। ঠিক তখন থেকেই, যখন থেকে ও স্যান্ডউইচ খেতে শুরু করেছে। রাজ বিস্মিত হয়ে বলল, মানে? বিমল এবার দৃঢ়ভাবে বলল, প্রতিদিন কলেজ ছুটির পর সুরেশ একটা নির্দিষ্ট দোকান থেকে স্যান্ডউইচ কিনে নিয়ে যেত আর বাড়িতে গিয়ে একা একা খেত। আমাদের সঙ্গে কখনো ভাগ করে খেত না। এই কথা শুনে রাজ কিছুটা চিন্তিত হয়ে জানতে চাই, তোমরা কি জানো সুরেশ কোথা থেকে ওসব কিনত? মলে মাথা নিচু করে বলল, না স্যার, ও কখনো আমাদের সঙ্গে নিয়ে যায়নি। বিমল সঙ্গে সঙ্গে বলে উঠল, স্যার, আমার সন্দেহ হয় যে ও কোনোভাবে নেশার জগতে জড়িয়ে পড়েছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। এই কথাগুলো শুনে রাজ আরও সতর্ক হয়ে গেল এবং সাথে সাথেই রিয়াকে নির্দেশ দিল, রিয়া, সুরেশের মায়ের থেকে যাচাই করে নাও, সত্যি কি সে নিয়মিত স্যান্ডউইচ খেত? রিয়া ও রবি ওখান থেকে বের হওয়ার পর যখন রাজ স্যার ফোন করলেন, তখন তারা আবার সুরেশের বাড়ি গেল এবং তার মায়ের কাছ থেকে সেই স্যান্ডউইচ সম্পর্কে জানতে চাইল। রিয়া আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল, ম্যাম, সুরেশ কি স্যান্ডউইচ খেত? রমিলা চিন্তা করে বললেন, হ্যাঁ ম্যাডাম, আমরা দুজনেই চাকরি করি, তাই সে প্রায়ই একা থাকে এবং বেশিরভাগ সময় স্যান্ডউইচ খায়। কথা শেষ না করেই রমিলা রান্নাঘর থেকে স্যান্ডউইচের প্যাকেট এনে রিয়ার হাতে দিয়ে বললেন, ম্যাডাম, এটাই সেই প্যাকেট যেখান থেকে সুরেশ স্যান্ডউইচ খেত। প্যাকেটের গায়ে দোকানের ঠিকানা লেখা দেখে রিয়া ও রবির মুখে হাসি ফুটে উঠল। এরপর রাজ ও তার টিম সেই দোকানের সন্ধান পেয়ে তদন্ত শুরু করল। এরপর রিয়া ও রবি বিমলকে সঙ্গে নিয়ে রানা স্যান্ডউইচ নামে দোকানের সামনে এসে দোকানটি লক্ষ্য করতে লাগল। তারা দেখল, যারা স্পেশাল স্যান্ডউইচ চাইছে, রানা তাদের জন্য ভিতর থেকে স্যান্ডউইচ এনে দিচ্ছে, আর যারা সাধারণ স্যান্ডউইচ চাইছে তাদের সামনেই তৈরি করে দিচ্ছে। বিশেষ ব্যাপার হলো, যারা স্পেশাল স্যান্ডউইচ কিনছে তারা সেটি বাড়িতে নিয়ে যাচ্ছে। রিয়ার পরিকল্পনা অনুযায়ী বিমল দোকানে গিয়ে বলল, দাদা, একটা স্পেশাল স্যান্ডউইচ দিন। রানা বিমলকে দেখে বলল, স্পেশাল স্যান্ডউইচ নেই। বিমল মিনতি করে বলল, দাদা প্লিজ দিন না, আমার খুব দরকার। রানা তার আচরণ দেখে সন্দেহ করে জিজ্ঞেস করল, তুই জানিস স্পেশাল স্যান্ডউইচের দাম? বিমল সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ জানি। এরপর রানা ভিতর থেকে একটি প্যাকেট এনে 2000 টাকার বিনিময়ে বিমলকে স্যান্ডউইচটি দিল। বিমল সেই স্যান্ডউইচ নিয়ে সোজা রিয়ার কাছে চলে গেল। তারপর রিয়া ও রবি যখন স্যান্ডউইচ খুলে দেখল, তারা অবাক হয়ে দেখল তার ভেতরে কোকেনের মাদকদ্রব্য একটি প্যাকেট লুকানো আছে। রবি তৎক্ষণাৎ সেই প্যাকেট নিয়ে রানার দোকানে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় রানাকে জেরা করার পর সে স্বীকার করে বলল, আমি এক মহিলার আদেশে স্যান্ডউইচের মাধ্যমে মাদকদ্রব্য বিক্রি করতাম। রাজ কঠোর স্বরে জিজ্ঞেস করল, এই মাদকদ্রব্য আসতো কোথা থেকে? রানা হাত জোর করে ভয়ে বলল, স্যার, এই স্যান্ডউইচে ব্যবহৃত পাউরুটি জয়ন্তী ফুড কোম্পানি থেকে আসত। পাউরুটির সঙ্গেই এই মাদকদ্রব্য আসত। এটা শুনেই রাজ তার টিম নিয়ে জয়ন্তী ফুড কোম্পানিতে হানা দিল। সেখানে গিয়ে তারা দেখল, সামনের অংশে স্বাভাবিকভাবে পাউরুটি তৈরি হচ্ছে, কিন্তু যখন তারা ভিতরে প্রবেশ করল তখন চমকে উঠল। সেখানে একটি গোপন ল্যাব চলছিল, যেখানে অবৈধ মাদকদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। রাজ ও তার দল সঙ্গে সঙ্গেই কারখানার ম্যানেজার লাখা এবং ল্যাব টেকনিশিয়ান প্রদীপকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এলো। থানায় জিজ্ঞাসাবাদের সময় লাখা স্বীকার করল, এক রহস্যময়ী মহিলা আমাকে নির্দেশ দিত, আর তার নির্দেশেই এই কারখানা থেকে পাউরুটি ও মাদকদ্রব্য সরবরাহ করা হতো। অন্যদিকে প্রদীপ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল। সে বলল, ওই মহিলা আমাকে বিদেশে পাঠিয়েছিল মাদক তৈরির প্রশিক্ষণ নিতে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর আমি তার আদেশ অনুযায়ী এই কাজ করছিলাম। এরপর লাখার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের সমস্ত মাদক সরবরাহকারীদের গ্রেপ্তার করা হয়। ওরা তিনজন 3 রকম মহিলার কথা বলে ইউনিট 007কে বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন রাজ সেই মহিলার স্কেচ তৈরির নির্দেশ দেয়। রাজের কথা মতো ওরা 3জন 3টি স্কেচ তৈরি করে। রাজ স্কেচগুলোর দিকে তাকিয়ে বলে, দেখো, এই 3টি স্কেচ বেশ মিল আছে, শুধু কিছুটা পার্থক্য রয়েছে। এর মানে সে ছদ্মবেশে সবার সঙ্গে মিশত। এরপর রাজ ওই 3টি স্কেচ তার সূত্রদের কাছে পাঠিয়ে দেয়। 2-3 দিন পর অবশেষে একটি সূত্র থেকে খবর আসে, স্কেচের মতো দেখতে এক মহিলা সপ্তাহে একবার একটি নম্বরে ফোন করে, কিন্তু অপর প্রান্ত থেকে কেউ ফোন তোলে না। রাজ তখন সেই নম্বরের সম্পূর্ণ বিস্তারিত তথ্য বের করার নির্দেশ দেয়। পরের সপ্তাহে সেই মহিলা আবার ওই নম্বরে ফোন করলে
এবার ফোনটা এক মহিলা, যার নাম রূপালী, ধরে রাগান্বিত স্বরে বলে, মা, তুমি এখানে কেন ফোন করছো? জানো না তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মহিলা শান্তভাবে বললেন, না মা, এমন বলো না। আমার নাতনি সোনালি কেমন আছে? আমাকে শুধু একবার দেখতে দাও। সোনালীর নাম শুনেই রাগে ফেটে পড়ল রূপালী। তোমার জন্য তোমার নাতনি আজ ডাক্তার মিত্র রিহ্যাব সেন্টারে আছে। তোমার মাদকের নেশার জন্য আর কত পরিবার নষ্ট করবে? রূপালী আরও রেগে গিয়ে বলল, তোমার সাথে ওর দেখা হবে না। আর একটা কথা, মিসেস জয়ন্তী, ভুল করেও আমার মেয়ের ধারে কাছে আসবে না। পরের দিন জয়ন্তী একজন বিদ্যার ছদ্মবেশে রিহ্যাব সেন্টারে আসে দান করার উদ্দেশ্যে এবং সোনালীকে খুঁজতে। ডাক্তার মিত্রাকে দেখে সে বলে, তার মিত্র, আমি শম্পা। আমি আপনার এই রিহ্যাব সেন্টারের জন্য কিছু দান করতে চাই। এই কথা শুনে ডাক্তার মিত্র খুশি হয়ে বলেন, ধন্যবাদ মিসেস শম্পা। আপনাদের মতো ধনী লোকেদের সাহায্যে গরিবদের কিছুটা উপকার হয়। এরপর জয়ন্তী জিজ্ঞাসা করে, এখানে সোনালী নামে কোনো মেয়ে ভর্তি আছে? এই কথা শুনে ডাক্তার মিত্র অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ম্যাডাম, আপনি সোনালীকে চেনেন? জয়ন্তী সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ, সে আমার বন্ধুর মেয়ে। ডাক্তার মিত্র তার সহকারীকে বলেন, ম্যাডাম শম্পাকে পুরো সেন্টারটা ঘুরিয়ে দেখাও, তারপর সোনালীর ঘরে নিয়ে যাও। সহকারী জয়ন্তীকে পুরো সেন্টার ঘুরিয়ে একটা ঘরে নিয়ে যায়, যেখানে এক বেডে একটি মেয়ে শুয়ে আছে এবং তার হাত বাঁধা। সোনালীকে দেখে জয়ন্তী আনন্দে কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয় এবং বলে, সোনালী দিদিভাই, চলো, তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। সোনালী সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমাকে স্যান্ডউইচ দেবে, আমি স্যান্ডউইচ খাবো। জয়ন্তী তার হাত ধরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই পুলিশ ও তার মেয়ে রূপালীর সামনে এসে দাঁড়ায়। অফিসার রাজ দ্বিধ কণ্ঠে বলে, জয়ন্তী ম্যাডাম, আপনার খেলা শেষ। জয়ন্তী আতঙ্কিত হয়ে বলে, কে কে জয়ন্তী? আমি তো শম্পা। রাজ সঙ্গে সঙ্গে তার ছদ্মবেশ খুলে তার আসল পরিচয় প্রকাশ করে। নিজেকে ফাঁসতে দেখে জয়ন্তী ব্যাগ থেকে একটি পিস্তল বের করে নিজের কপালে ঠেকিয়ে বলে, আমাকে যেতে দাও, না হলে আমি নিজেকে গুলি করে দেব। এটা দেখে রূপালী আর সহ্য করতে না পেরে বলে ওঠে, মা, এবার এসব বন্ধ করো। নিজেকে আত্মসমর্পণ করো এবং নতুন জীবন শুরু করো। তারপর সে সোনালীর দিকে তাকিয়ে বলে, মা, উনি পুলিশ অফিসার রিয়া, আর তোমার নাতনি সোনালি এখন তোমার মাদকের অন্ধকার জগৎ থেকে অনেক দূরে আছে। রূপালীর কথা শুনে জয়ন্তী ভেঙে পড়ে। সে ধীরে ধীরে পিস্তল নামিয়ে দেয় এবং বেডে বসে কাঁদতে থাকে। এরপর শ্রীরাম ও রবি তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রূপালীর সাহায্যে পুরো মাদক চক্র ধরা পড়ে। রাজ তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনার সাহসের জন্যই আজ আমরা এই চক্র ধ্বংস করতে পেরেছি। অন্যদিকে ডাক্তার মিত্রর চিকিৎসায় সুরেশ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। রাজ তার মা বাবাকে পরামর্শ দেন, আপনারা ওকে আর একা রাখবেন না। এইভাবেই এই জটিল কেসটির সমাপ্তি ঘটে। ইউনিট 007 এর পরবর্তী গল্প নিয়ে আসছি পরের সপ্তাহে। আমাদের এই গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও ইউনিট 007 এর গল্প পড়তে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন গল্প আপনাদের কাছে আগে পৌঁছে যায়।